সেনাবাহিনীর ভেতর থেকে জরুরি চিঠি। রাষ্ট্রপতি চুপ্পুর নেতৃত্বে পাল্টা সামরিক অভ্যুত্থানের ছক কষছে সেনাপ্রধান। ভয়ঙ্কর ষড়যন্ত্র সেনাবাহিনীর হাতেই কি আটক হবে দেশ পলাতক হাসিনা? বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য। রাতে মোহাম্মদপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে আটক করা হয়েছে অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকারকে। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর অভিযানে ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমারকে গ্রেফতার করা হয়েছে। মাস্টারমাইন্ড ছিল যারা ছাত্রদের আহত নিহতের ঘটনায় সম্পৃক্ত, সেরকম কিছু আসামি এখানে লুকিয়ে আছে। আমাদের থানায় এজাহার নামে আসামি তারা। আওয়ামী লাঠিয়াল বিপ্লব কুমার সরকারের মুখোশ উন্মোচন। আওয়ামী লীগ সরকারের পুরোটা সময় জুড়ে অপকর্মের মধ্য দিয়ে সমালোচিত হন ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের ভয়ঙ্কর অপকর্ম ফাঁস। তারিন মাহিয়া মাহি সহ অনেক অভিনেত্রীরা লিপ্ত হাসান মাহমুদের রাতের পাখি। ভারতীয় মিডিয়ার সাথে মিলে দেশকে ধ্বংস করার নতুন ষড়যন্ত্র ফাঁস। থাকছে বিস্তারিত রিপোর্টে। 15 বছর ধরে চালিয়ে যাওয়া ফ্যাসিবাদের মহারানী শেখ হাসিনাকে নিরাপদ প্রস্থানের সকল সুযোগ করে দিয়ে শেখ পরিবারের জামাই জেনারেল ওয়াকার এদেশের গণতন্ত্রকামী মানুষ এবং মহান আত্মত্যাগে বলিয়ান সংক্রামিত দেশবাসীর সাথে বিশ্বাসঘাতকতা করেছে। জুলাই গণ অভ্যুত্থানে 2000 লাশ পড়ার পর জুনিয়র কর্মকর্তাদের চাপে নিজের প্রাণ বাঁচাতে সাময়িকভাবে জনতার দাবির পক্ষে অবস্থান নেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এবার ডিবি হেফাজতে রিমান্ডে শেখ রেহেনার কুকর্মের চাঞ্চল্যকর তথ্য দিলেন সালমান এফ রহমান। ভারত থেকে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন ঠেকানোর হুমকি দিয়েছেন ভারতে পালিয়ে থাকা পতিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শেষ রক্ষা হলো না যাত্রাপালা করে এমপি হওয়া সেই মমতাজ বেগমের অশ্লীল ভিডিও ফাঁস। দেখবেন হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন, হাসিনাকে ফিরিয়ে দিতে বাধ্য ভারত। আন্তর্জাতিক চাপে দীর্ঘদিনের বন্ধুর হাত ছাড়ছে মোদি। বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত। থাকছে বিস্তারিত প্রতিবেদন। মহা দুর্নীতিবাজ শেখ হাসিনা ও তার পুত্র ডিজিটাল ডাকাত জয়ের রিজার্ভ পাচারের গোপন তথ্য ফাঁস করল সাংবাদিক ইলিয়াস। ছাত্রদের ফু দিয়ে উড়াতে চাওয়া ছাত্রলীগের সাদ্দাম এখন কোথায়? জুলাই আগস্ট বিপ্লবে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পেছনের একমাত্র অবদান ছিল ছাত্র ও আপামর জনসাধারণের। এখানে সরকার কোনো বাহিনী বা প্রতিষ্ঠান সাহায্য করেনি। তবে বর্তমানে র্যাব ও বিজিবি দাবি করেছে যে তারা ছাত্র দলের পক্ষে ছিল, যা হাস্যকর। একইভাবে সেনাবাহিনীকে পরবর্তীতে এমনভাবে গৌরবান্বিত করার চেষ্টা করা হয়েছে যেন তারা ছাত্রদের পাশে ছিল। প্রকৃত সত্য হলো 4 আগস্ট ডোনাল্ড লু কর্তৃক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়াকে জানানো হয়েছিল সেনাবাহিনী গুলি চালালে জাতিসংঘ থেকে তাদের ফেরত নেওয়া হবে। এই প্রেক্ষিতে সালমান এফ রহমান 5 আগস্ট দিবাগত রাত 2 ঘটিকা থেকে সকাল 7টা পর্যন্ত চেষ্টা করে ব্যর্থ হলে সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনী প্রধানরা হাসিনাকে পালিয়ে যাওয়ার জন্য পরামর্শ প্রদান করে এবং নিরাপদে ভারতে যাওয়ার বন্দোবস্ত করেন। উল্লেখযোগ্য বিষয় হল সশস্ত্র বাহিনীর মাধ্যমে জুনিয়র সারির অফিসার ও সাধারণ সেনা সদস্যরা ছাত্র জনতার পক্ষে নৈতিক সমর্থন দিয়েছিলেন, যার ফলে হাসিনার আনুগত্যকারী জ্যেষ্ঠ সেনা কর্মকর্তারা সেনাবাহিনীর অভ্যন্তরে অভ্যুত্থানের ভয় ছিলেন। বিপ্লব পরবর্তী সময়ে সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা, বিশেষ করে হাসিনার ঘনিষ্ঠরা কিছুদিন ভয় ছিল, তবে সাম্প্রতিক সময়ে তারা আবার সক্রিয় হয়ে উঠেছে। এছাড়াও সার্বিকভাবে দেশের আইন শৃঙ্খলা উন্নয়নে সেনাবাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক জ্যেষ্ঠ কর্মকর্তাদের সদিচ্ছার অভাব সর্বজন স্বীকৃত। কনিষ্ঠ অফিসার ও সেনা সদস্যরা চাইলেও আওয়ামী সন্ত্রাসীদের ধরতে দেওয়া হচ্ছে না, কারণ জ্যেষ্ঠ কর্মকর্তারা বাধা দিচ্ছে। এই সুযোগে ফ্যাসিস্টরা পুনর্বাসিত হচ্ছে। রাতে মোহাম্মদপুর সেনাবাহিনীর বিশেষ অভিযানে আটক করা হয়েছে অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকারকে। আওয়ামী লাঠিয়াল বিপ্লব কুমার সরকারের মুখোশ উন্মোচন। আওয়ামী লীগ সরকারের পুরোটা সময় জুড়ে অপকর্মের মধ্য দিয়েই সমালোচিত হন ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। সরকার পতনের পর তিনি নিরাপদ স্থানে পালিয়ে গেছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। আবার কেউ কেউ বলছে ক্যান্টনমেন্টে সেনা পাহারায় আছেন তিনি, বা তৎকালীন সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুককে লাথি মেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। এরপর থেকেই পুলিশের বিভিন্ন দায়িত্ব পেতে থাকেন। সে সময়ের মোহাম্মদপুর জোনের ওসি বিপ্লব কুমার সরকার। তিনি পুলিশের বড় পদ পাওয়ার পর একের পর এক অপকর্মের মধ্য দিয়ে জনগণের আস্থা হারান। কে এই বিপ্লব কুমার সরকার জানতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। বাংলাদেশ পুলিশ বাহিনীতে অতি গুরুত্বপূর্ণ পদ পুলিশের মহাপরিদর্শক, আইজিপি বা ডিএমপি কমিশনারের মতো পদ কোনো হিন্দু ধর্ম নিয়ে আজ পর্যন্ত পায়নি।
তবে বিপ্লব কুমার সরকার হচ্ছেন হিন্দু ধর্মাবলম্বী। ভারতীয় আশীর্বাদ পোস্ট সেই কুখ্যাত পুলিশ কর্মকর্তা যিনি পুলিশের সর্বোচ্চ এ পদে আসীন হওয়ার জন্য যত জঘন্য কর্ম করা হোক না কেন তা করতে তিনি প্রস্তুত। ছাত্রলীগের একজন কর্মী থেকে ভারতীয় গোয়েন্দা সংস্থার ছত্রছায়ায় এই বিপ্লব হয়ে উঠেছিলেন বাংলাদেশের পুলিশের সবচেয়ে প্রভাবশালী কর্মকর্তা। এমনকি খোদ আইনজীবী তাকে জমা খরচ দিয়ে কথা বলতেন, কারণ বিপ্লবের ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর প্রোটেকশন। বিপ্লবের আস্থাভাজন, কারণ বিপ্লব প্রচন্ড ইসলাম বিদ্বেষী একজন মানুষ। নারবাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান শুনলেই তার শরীরের চুলকানি শুরু হয়। এটা আমরা জানি। বাংলাদেশে নিষিদ্ধ দল যেগুলো জামাতে ইসলামের পক্ষ থেকে দোকানটা দেয়া হয়ে থাকে। জানা যায় চাকরি জীবনের শুরু থেকেই বিপ্লব কুমারের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে। 21তম বিশেষ স্ক্যানারের চাকরি নিয়ে বিপ্লব সরকার 1994 সালে ছিলেন জগন্নাথ হল শাখার ছাত্রলীগের সেক্রেটারি। জগন্নাথ হলের সাধারণ সম্পাদক থাকাকালীন সময়ে পিপল সহ 15 জন ছাত্রলীগ কর্মী গ্রেফতার হয়েছিল। তাদের মুক্তির দাবি করে বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে একটি পোস্টার বিলি করা হয়েছিল, যার একটি কপি এসেছে আমাদের হাতে। পুলিশ বিভাগে চাকরি হওয়ার পর সারদা ট্রেনিং করেছিল বিপ্লব, তবে নিজের নামের সাথে ছাত্রলীগের ট্যাগ থাকতে বা শাসন আমলে কোনো সুবিধা করতে পারেননি এমনটি ভেবেছিলেন এই বিপ্লব, যার ফলে 2003 সালে টিভি ভিসা পেয়েও তিনি পুলিশের চাকরি রেখে আমেরিকা চলে যান। 7 বছর আমেরিকা থেকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর 2009 সালের ফেব্রুয়ারিতে দেশে ফেরত আসেন। পুলিশের ভাষায় এ সময় তিনি ছিলেন ফেরারি। জানা যায় কোনো প্রকার অনুমতি ছাড়াই দীর্ঘদিন কর্মস্থলে না থাকায় তার বিরুদ্ধে গোয়েন্দাগিরি করা হয়। কিন্তু দীর্ঘ 7 বছর অনুপস্থিত থেকে দেশে ফিরে রহস্যজনকভাবে ফের চাকরি ফিরে পান তিনি। শুধুমাত্র ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সাথে কানেকশন থাকাতে চাকরি ফিরে পান তিনি এবং প্রশাসনও তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেননি। রংপুর জেলার পুলিশ সুপার থাকাকালীন বিপ্লব কুমার সরকারের পরিকল্পনা অনুযায়ী 2021 সালের অক্টোবর মাসে পীরগঞ্জে 20টিরও বেশি বাড়িও দোকান দিয়ে পুড়িয়ে হিন্দু মুসলিম দাঙ্গার অপচেষ্টা চালানো হয়েছিল। এই ঘটনা উন্মোচিত হওয়ার পর তাকে কোনো রকম শাস্তির বদলে সেখান থেকে বদলি করা হয়। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সহযোগিতায় কয়েকটি বিশেষ মহলের ছত্রছায়া ও আশীর্বাদে এই কর্মকর্তাকে ফের ঢাকায় গুরুত্বপূর্ণ জায়গায় বদলি করে আনা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ মহলের চাপে পুলিশ কর্মকর্তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ পর্যন্ত 20 বার শ্রেষ্ঠ ডিজি মনোনীত করা হয়েছে। এছাড়া রাষ্ট্রের স্বীকৃতি হিসেবে 2014 সালে পিপিএম এবং 2016 সালে বিপিএম পদক দেওয়া হয় তাকে। ছাত্র জনতার অবিস্মরণীয় গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের আগে নিজেকে উজাড় করে ছাত্র আন্দোলন বন্ধ করতে গুম খুন গণহত্যার নেতৃত্ব দিয়েছেন এই বিপ্লব কুমার সরকার। নারী লিপ্স 100 ব্যক্তি হিসেবেও সুপরিচিত বিপ্লব গুলশান 2/41 নম্বর রোডের সাথে ভবনে অবস্থিত সোফিজিও ডেন্টাল কেয়ার স্বত্বাধিকারী তেজগাঁও থানা বিভাগের ডিসি থাকাকালীন সময়ে বিপ্লবের সাথে ফেসবুকে পরিচয় হয় সোয়ার স্বামী একজন কাস্টমস কর্মকর্তার স্ত্রীর বেপরোয়া জীবন ও বিপ্লবের সাথে পরকীয়ার সম্পর্কের বিষয়ে তিনি জানিয়েছেন। কিন্তু বিপ্লব অত্যন্ত প্রভাবশালী হয়, তিনি কিছুই করতে পারেননি। 2019 সালে বিপ্লবকে রংপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তখন তাদের নিয়মিত যোগাযোগের কিছুটা বাধা সৃষ্টি হয়। তবে ঢাকার পুনরায় বদলে যাওয়ার পর আবার পুরো উদ্যমে পরকীয়া প্রেমের সাথে অবৈধ সম্পর্ক চালিয়ে যেতে থাকেন লম্পট বিপ্লব কুমার সরকার। বিপ্লবের সরকারি গাড়ি ঢাকা মেট্রো ঘ 1175-52 করে ছোঁয়ার সাথে তার কর্মস্থলে দেখা করতে যেতেন। 15 বছর ধরে চালিয়ে যাওয়া ফ্যাসিবাদের মহারানী শেখ হাসিনাকে নিরাপদ প্রস্থানের সকল সুযোগ করে দিয়ে শেখ পরিবারের জামাই জেনারেল ওয়াকার এদেশের গণতন্ত্রকামী মানুষ এবং মহান আত্মত্যাগে বলিয়ান সংক্রামিত দেশবাসীর সাথে বিশ্বাসঘাতকতা করেছে। জুলাই গণ অভ্যুত্থানে 2000 লাশ পড়ার পর জুনিয়র কর্মকর্তাদের চাপে নিজের প্রাণ বাঁচাতে সাময়িকভাবে জনতার দাবির পক্ষে অবস্থান নেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। যদিও অনেকটা নিশ্চিতভাবে জানা যায় সেদিন ওয়াকার শেখ হাসিনাকে পালিয়ে যেতে বলেন। সেদিন ওয়াকার জনতার দাবির পক্ষে না দাঁড়ালে জনতা তাকেও শেষ করে দিত। ব্যাপারটি বুঝতে পেরে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বলে। এজন্য অনেকের কাছে ওয়াকার হিরো হলেও ভারতের ভেতরে ভেতরে ভয়ঙ্কর ষড়যন্ত্র লিপ্ত সেনাপ্রধান। প্রশ্ন হচ্ছে, তাহলে কি সেনাপ্রধান ওয়াকারকে অপসারণ করা জরুরি? এছাড়াও জেনারেল ওয়াকারের 10টি অপকর্ম সম্পর্কে আলোচনা করব আমাদের এই ভিডিওতে। চলুন একে একে দেখে নেওয়া যাক ওয়াকারের কুকর্মগুলো। নাম্বার 1, হাসিনাকে সেফ এক্সিট দেয়া। জেনারেল ওয়াকারের সবচেয়ে বড় অপকর্ম হচ্ছে স্বৈরাচার হাসিনাকে দেশ ত্যাগে সাহায্য করা। অথচ হাসিনা এদেশে যা করেছে তার জন্য উচিত বিচার হওয়া দরকার ছিল জনগণের আদালতে, কিন্তু সেটি সম্ভব হয়নি সেনা প্রধানের কারণে। এমনকি জুলাই বিপ্লবের যে 2000 মানুষ নিহত হচ্ছিল সেখানেও নীরব সম্মতি ছিল।
ওয়াকারের জানা যায়, সেনাবাহিনীর একটি অংশ চেয়েছিল হাসিনাকে জনতার হাতে তুলে দিতে, কিন্তু ওয়াকার সেটিও হতে দেননি তিনি। এতটাই গোপনীয়তার সাথে হাসিনাকে পালাতে সাহায্য করেন যে হাসিনার ফ্লাইটটি রাডার পর্যন্ত ফাঁকি দেয়। হাসিনা, তার বোন শেখ রেহানা বা ফ্লাইট ক্রু ও সিকিউরিটি সার্ভিসের ফোর্স সদস্যরা কেউই ঢাকা ছাড়ার আগে ইমিগ্রেশন সম্পন্ন করেননি, যা সম্পূর্ণ রাষ্ট্রদ্রোহিতা। আর এসব সম্পূর্ণ হয়েছিল ওয়াকারের কল্যাণে। নাম্বার 2, হাসিনার 650 জন দোসরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া হয়। হাসিনা যখন পালালেন তখন 1000 খানিক নেতাদের জনগণের হাতে পথে ঘাটে মরে থাকার কথা ছিল, কিন্তু সেটি হয়নি, কারণ হাসিনার আত্মীয় ওয়াকার আওয়ামী লীগের নেতাদের গোপনে ক্যান্টনমেন্টে আশ্রয় দেন। সেখানে তারা মাসখানেক অবস্থান নেয়। হঠাৎ কেন বাংলাদেশের বিরুদ্ধে আদা জল খেয়ে লেগেছে ভারত? স্বৈরাচার শেখ হাসিনার ভয়াবহ পতনের পরও মোদি এতটা ক্ষেপেনি, কিন্তু এখন কেন বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে মোদি প্রশাসন? দিল্লির কোন দুর্বল জায়গায় আঘাত এনেছে ডক্টর ইউনূস, যে কারণে তেলে বেগুনে জ্বলে উঠেছে হাসিনার প্রভু দেশ ভারত? সামরিক সূত্রে জানা যায়, ভারতের কলিজায় আঘাত এনেছে ডক্টর ইউনূসের এক মহাপরিকল্পনা, যা ঘুম কেড়ে নিয়েছে মোদির। মোদি বুঝে ফেলেছে ডক্টর ইউনূস আন্তর্জাতিক মানের খেলোয়াড়, তাকে মোকাবেলা করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে ভারত। গত 16 বছর দিল্লির কথায় বাংলাদেশের সবকিছু চলেছে, কিন্তু এখন উল্টে গেছে গণেশ। ভারতের এমন কোন একটি দুর্বল জায়গার খোঁজ পেয়েছে ডক্টর ইউনূস, যা সে দেশের গোয়েন্দা সংস্থা মোদি সরকারকে রিপোর্ট করেছে। আর ডক্টর ইউনূসের সেই পরিকল্পনায় মোদিকে পাগল করে তুলেছে, ঘুম হারাম তার প্রশাসনের। বাংলাদেশকে অল আউট করার দিবা স্বপ্ন দেখছে হিংসুক রাষ্ট্র ভারত, কিন্তু বাংলাদেশ জাতিগতভাবে এই মুহূর্তে ডক্টর ইউনূসের নেতৃত্বে এমন এক ঐক্যবদ্ধভাবে, যা ভারতের কল্পনারও বাইরে। এতদিন বাংলাদেশকে অঙ্গরাজ্যের মতো করে যাচ্ছে তাই ভেবে ব্যবহার করে আসছিল দিল্লি। মুক্তিযুদ্ধে বিশেষ সুবিধা দিয়েছে এই দোহাই দিয়ে এতদিন পরোক্ষভাবে বাংলাদেশকে করায়ত্ত করেছে তারা। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের পরই পাল্টে গেছে চিত্র। এখন ভারত বয়কট আন্দোলন দিনকে দিন তীব্র হচ্ছে বাংলাদেশে। যে যত ভারত বিরোধী সে তত দেশপ্রেমী, এই স্লোগান এখন দেশের কোটি কোটি তরুণের মুখে মুখে। তাই ইসকন নেতা চিন্ময় কৃষ্ণপ্রভু আটকের পর থেকেই দুই দেশের বৈরিতা আন্তর্জাতিক রূপ পেয়েছে। সংখ্যালঘুদের ওপর হামলার কল্পিত কাহিনী বিশ্বের কাছে তুলে ধরে নালিশ করছে মোদি প্রশাসন, অথচ কট্টরপন্থী হিন্দু রাষ্ট্র ভারত বাংলাদেশের দূতাবাসেও হামলা করতে ছাড়েনি। বিভিন্ন সূত্র বলছে, ইসকন ইস্যু সহ সাম্প্রদায়িক বিষয়গুলো ভারতের পূর্ব পরিকল্পিত। ভারত ইচ্ছা করেই বাংলাদেশকে উত্তেজিত করতে চাইছে, কারণ তারা জেনে গেছে ডক্টর ইউনূসের এক গোপন সামরিক পরিকল্পনার কথা। আর সেই কারণেই ভারত এখন আগের চেয়ে বেশি দাদাগিরি ফলাতে চাইছে। আজ আমরা জানতে চাই ভারতের এই পাগলামির মূল কাহিনী, জানবো পেছনের গল্প। মনে থাকার কথা, গত কিছুদিন আগে রংপুরের মাহিগঞ্জ কলেজে অনুষ্ঠিত হয় সনাতন জাগরণ মঞ্চের মহাসমাবেশ। এটির আয়োজক ছিল হিন্দু জঙ্গি সংগঠন ইসকন। কিন্তু কেন রংপুরেই করা হলো এই সমাবেশ? তার পেছনেই লুকিয়ে রয়েছে ভারত খেপার মূল কাহিনী। মূলত ভারতের গোপন ষড়যন্ত্রের মহড়া ছিল এটি। সামরিক সূত্র বলছে, ব্রিটিশরা এশিয়ার বৃহত্তম একটি বিমান ঘাঁটি প্রতিষ্ঠা করেছিল রংপুরের লালমনিরহাটে, যা ভারতের সীমান্ত ঘেঁষা দিল্লিকে শায়েস্তা করতে এই বিমান ঘাঁটি আবার চালুর সিদ্ধান্ত নিয়েছে ডক্টর ইউনূস। এই বিমান ঘাঁটি চালু করা গেলে ভারতের 7 সিস্টার্স হুমকিতে এই ভয়ে ঘুম হারাম এখন মোদির। ঘাঁটিটি ভারতের চিকেন নেক থেকে মাত্র 12 কিলোমিটার দূরে, যা করা গেলে হুমকিতে পড়বে ভারতের সার্বভৌমত্ব। নড়বড়ে হয়ে পড়তে পারে ভারতের 7 সিস্টার নামক 7টি রাজ্য। এমনিতেই সেখানকার রাজ্যগুলি দীর্ঘদিন স্বাধীনতার দাবিতে আন্দোলন করে আসছে, তার উপর হঠাৎ করে বাংলাদেশকে খেপিয়ে ভারত নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছে। বাংলাদেশকে অস্থির করে ফায়দা লুটতে চাও ভারত নিজেদের ফাঁদে পড়তে পারে 7 সিস্টার ইস্যুতে, কারণ দুই দেশের এমন শত্রু সম্পর্ককে সুযোগ হিসেবে নিতে পারে ভারতের পাশের শত্রু দেশ চীন। তারা যদি 7 সিস্টার ইস্যুতে বাংলাদেশকে সহযোগিতা করে, তবে মহা সংকটে পড়বে দিল্লি। তখন ভারতের চিকেন নেক ঝুঁকিতে পড়বে। ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর সঙ্গে দেশের অবশিষ্ট অঞ্চলের সংযোগ রক্ষাকারী একটি সংকীর্ণ ভূখণ্ড চিকেন নেক নামে পরিচিত। এই চিকেন নেককে কেন্দ্র করে ভারতের 7 সিস্টার্স রাজ্যগুলোর কথা বারবার শিরোনাম হচ্ছে। এখনো মণিপুর রাজ্যের স্বাধীনতা আন্দোলন দমাতে ব্যাপক হত্যাযজ্ঞ চালাচ্ছে মোদি প্রশাসন। বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর ঘুরে ফিরে আলোচনায় আসছে ভারতের 7 সিস্টার রাজ্যগুলো, কারণ আশঙ্কা করা হচ্ছে এই রাজ্যগুলো নিজেদের স্বাধীনতা ঘোষণা করতে পারে। এরই মধ্যে মণিপুরে শুরু হয়েছে আন্দোলন, প্রতিদিন মারা যাচ্ছে মানুষ। মণিপুর ভারতের সঙ্গে থাকতে চাইছে না। অশান্তি দেখা দিয়েছে অরুণাচল নিয়েও।
চারদিক থেকে শুধু বিপদের সংকেত আসছে ভারতের জন্য। এতে করে মহা টেনশনে পড়েছে ভারত সরকার। ভারতের 7 সিস্টার ইস্যুতে বাংলাদেশের সাথে কাজ করছে চীন, এমন সংবাদে কাঁপন ধরেছে মোদী প্রশাসনে। সংকটে এখন মোদীর গতি। ভারতের চারপাশে শত্রু রাষ্ট্র চীন, পাকিস্তানের পর শত্রুর তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ। প্রতিবেশী দেশের সাথে এমন সম্পর্ক ভারতকে চরম শঙ্কায় ফেলেছে। ভারতের পালিত শাসক স্বৈরাচারী হাসিনার পতনের পর বাংলাদেশের হাল ধরেন বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব নোবেল বিজয়ী ডক্টর ইউনূস। দায়িত্ব নিয়ে তিনি ভারতকে কড়া ভাষায় হুমকি দেন। তিনি বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করা হলে প্রতিবেশী মিয়ানমার ও ভারতের 7 সিস্টার্স শান্ত থাকবে না। সম্প্রতি আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ঘোষণা দেন, ভারত যদি ঢাকাকে অস্থির করতে চায় তবে বাংলাদেশ বসে থাকবে না। ভারতের 7 সিস্টার ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দেন তারা। বিশ্বের বড় বড় রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা সংকটে পড়লে ডক্টর ইউনূসের দ্বারস্থ হন। সেই ইউনূসের সাথে রাজনীতি আর কূটকৌশলের মধ্যে ধোপে টিকবে না, একথা নিশ্চিত করে বলা যায়। তাই মুখে বাংলাদেশকে দেখে নেব বললেও মোদী তার দেশের 7টি রাজ্য নিয়ে চরম দুশ্চিন্তায়। আমরা জানি ব্রিটিশ আমলে লালমনিরহাটে তৈরি হয় বিমান ঘাঁটি, যার কার্যক্রম এতকাল বন্ধ ছিল কোনো এক অজানা কারণে। ডক্টর ইউনূস ক্ষমতায় এসেই পুরো দমে চালু করার কাজ হাতে নিয়েছে এই বিমান ঘাঁটি, যা এশিয়া মহাদেশের বৃহত্তম বিমান ঘাঁটি। এটি করা গেলে ভারতের চিকেন নেক থাকবে বাংলাদেশের হাতের মুঠোয়। 7 সিস্টার নিয়ে বাংলাদেশের কাছে নতজানু থাকতে বাধ্য হবে ভারত। বর্তমানে কার্যত নিষিদ্ধ অবস্থায় থাকা আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দলটির দীর্ঘদিনের নেতা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তার ভাষায়, গত 16 বছরে আমাদের অনেক ভুল ছিল, তা না হলে আজকের এই পরিণতি কেন হবে? এই অবস্থা আসলে আমাদেরই ভুলের শাস্তি। দীর্ঘদিনের সহকর্মী রাজনীতির উত্থান পতনের এক প্রজন্মের সাক্ষী এবং আওয়ামী লীগের রাষ্ট্র ক্ষমতা পরিচালনার নির্বিচার অভিজ্ঞতা থেকে সাবেক রাষ্ট্রপতির এমন আত্মজিজ্ঞাসামূলক মন্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যেও আলোড়ন তুলেছে। সম্প্রতি দীর্ঘ এক চিকিৎসা সফর শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন অসুস্থ আব্দুল হামিদ। তার শ্যালক এবং সফর সঙ্গী ডক্টর আনম নওশাদ খান জানান, 7 মে থেকে 1 মাস তিনি থাইল্যান্ডে চিকিৎসাধীন ছিলেন। সেখানে পারিবারিক আলাপচারিতার এক পর্যায়ে আওয়ামী লীগের রাজনৈতিক দুর্দশা ও ভবিষ্যৎ নিয়ে আব্দুল হামিদ তার মনোভাব প্রকাশ করেন। বৃহস্পতিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি। নওশাদ বলেন, ভগ্নিপতি প্রায় বলেন, 2012 সালে যখন আমি স্পিকার ছিলাম তখনই বলেছি, সরকার স্বৈরাচারী হয়ে উঠলে জনগণ বেশি দিন সায় দেবে না। আমরা সেটা বুঝিনি, এখন বুঝছি। আওয়ামী লীগের দুর্দিনেও দলের সাবেক প্রেসিডেন্টের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি দলের শীর্ষ নেতৃত্বের। নওশাদ জানান, 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে শেখ হাসিনার সঙ্গে আব্দুল হামিদের কোনো কথা হয়নি। দুই পক্ষের কেউই উদ্যোগও নেয়নি, এমনকি সাধারণ নেতা কর্মীদের সঙ্গেও তার যোগাযোগ নেই। তিনি এখন পুরোপুরি পারিবারিক পরিবেশে রয়েছেন, কোনো রাজনৈতিক কার্যক্রমে যুক্ত নন। তবে শারীরিক অসুস্থতা সত্ত্বেও রাজনীতি নিয়ে তার আগ্রহ একটুও কমেনি। নিয়মিত সংবাদপত্র পড়েন এবং সুযোগ পেলেই টেলিভিশনেও রাজনীতি সংক্রান্ত খবর দেখেন। নওশাদ বলেন, তিনি এখনও দেশের খবর খুব মনোযোগ দিয়ে দেখেন, তবে বেশিরভাগ সময় নিজের ভেতরেই গুটিয়ে থাকেন। নিজের দলের এই অবস্থা দেখে খুব মুষড়ে পড়েছেন। আব্দুল হামিদ রাষ্ট্রপতি থাকাকালীন সময়েও আওয়ামী লীগের অনেক সিদ্ধান্তের বিরোধিতা করেছেন, এমন কথাও জানান তার শ্যালক। তিনি নিজেই বলেন, আমি একমাত্র অনেক কথা বলতাম, এজন্য অনেকেই আমাকে পছন্দ করত না। বিশ্লেষকদের মতে, দীর্ঘ সময় ধরে রাষ্ট্রের সর্বোচ্চ পদ থেকে নিরপেক্ষভাবে দেশের রাজনৈতিক বাস্তবতা দেখার সুযোগ থাকার আব্দুল হামিদের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিক দলগুলোর জন্য একটি সতর্কবার্তা হিসেবেই দেখা উচিত। 82 বছর বয়সী এই প্রবীণ নেতা বর্তমানে লাং ক্যান্সারের 3 to 4 স্টেজের মাঝামাঝিতে অবস্থান করছেন, যেটিকে চিকিৎসকরা লাস্ট স্টেজ হিসেবে বিবেচনা করছেন। রোগ অনেকাংশে ছড়িয়ে গেছে, চলাফেরার জন্য অন্যের সাহায্য প্রয়োজন হয়, নিজে নিজে বাথরুমে যেতে পারেন না, এমনকি নামাজ কালামও পড়তে পারেন না। এই অবস্থায় দেশেই থাকতে চেয়েছেন আব্দুল হামিদ। নওশাদ বলেন, অনেকে বলেছেন আপনি না দেশে ফিরে বিদেশেই থেকে যান, কিন্তু উনি বলেছেন না, আমি দেশে ফিরবই। দেশে ফিরে যদি মরতেই হয় দেশের মাটিতে মরব, এখানেই আমার আত্মীয় স্বজন, এখানেই আমার জায়গা। দারুণ খোলামেলা ভঙ্গিতে আব্দুল হামিদ তার বর্তমান শারীরিক ও আধ্যাত্মিক অবস্থার কথাও ব্যক্ত করেছেন। নামাজ কালাম তো পড়ি নাই, আল্লাহই জানেন কি হয়, এমন মন্তব্য করেছেন তিনি। নওশাদ খান জানান, তিনি আব্দুল হামিদকে বলেছেন, আপনি তো অনেক মানুষের উপকার করেছেন, কারো ক্ষতি করেননি, আল্লাহ নিশ্চয়ই মাফ করবেন। ছাত্র জীবন থেকেই রাজনীতিতে সক্রিয় আব্দুল হামিদ হাওরের সন্তান, 7 বার নির্বাচিত এমপি, সংসদের ডেপুটি স্পিকার ও শেষতক রাষ্ট্রপতি হিসেবে টানা 10 বছর দায়িত্ব পালন করেন। তবু হাওরের মাটি তাকে সবসময়ই টানত।
বঙ্গভবনের 4 দেয়ালকে বন্দি জীবন আখ্যা দিয়ে তিনি সুযোগ পেলেই ছুটে যেতেন কিশোরগঞ্জের হাওরে। অসুস্থতা সত্ত্বেও সেখানকার খোঁজখবর আজও রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর দিলীপ কুমার সরকার বলেন, আব্দুল হামিদের এই মন্তব্য প্রমাণ করে আওয়ামী লীগের ভেতরেও আত্মসমালোচনার একটি ধারা রয়েছে, কিন্তু তা কখনোই দলগত সিদ্ধান্তে রূপ নেয়নি, যা তাদের পতনের অন্যতম কারণ। 2, এবার জাতিসংঘ বলল আওয়ামী লীগ ছাড়াও নির্বাচন হাসিনা লীগ ফেরার পথ বন্ধ করে দিল জাতিসংঘ। হাসিনার পতনের নাটকীয়তায় ইতিহাসের মোড় ঘুরল, বদলে গেল অনেক কিছুই। এবার জাতিসংঘ বলল আওয়ামী লীগ ছাড়াও নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হতে পারে। বিমানবন্দরে ধরা খেল শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক সিদ্দিকী। মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা। ভিন্ন মত দমন, গুম, খুন, ক্রসফায়ার, নির্যাতন, ব্যবসা প্রতিষ্ঠান দখল ও বিরোধী দলের ওপর মামলা হামলার অন্যতম নির্দেশদাতা তিনি। গত 15 বছরে আওয়ামী লীগ সরকারের সকল গোপনীয় এজেন্ডা বাস্তবায়নে যাদের নাম উঠে এসেছে, সেখানে প্রথম সারিতে তারিক সিদ্দিক। সামরিক বাহিনী, র্যাব, পুলিশ ও সামরিক প্রশাসনে একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল তার। এই সুযোগে দেশে বিদেশে গড়েছেন অঢেল সম্পদ। তারিক সিদ্দিক বেসরকারি খাতে লুটপাটের অর্ধেকটাই করতেন তার ঘনিষ্ঠ বন্ধু সাবেক গ্রুপ ক্যাপ্টেন আলমগীর হোসেনের মাধ্যমে। এই আলমগীরকে দিয়েই নামে বেনামে হাজার কোটি টাকার সম্পদ অর্জন করেছেন তারিক সিদ্দিক ও তার পরিবার। তারিক সিদ্দিকের স্ত্রী শাহনাজ সিদ্দিকীর পরামর্শে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও দেশের এভিয়েশন খাত পুরোটাই নিয়ন্ত্রণ করতেন আলমগীর হোসেন। এই খাতে আওয়ামী লীগের অনেক প্রভাবশালী নেতাও কখনো তারিক সিদ্দিকের বিরুদ্ধে যাননি। তিনি যা চেয়েছেন 15 বছর এভিয়েশন খাতে তাই হয়েছে। মানবজমিন অনুসন্ধানে তারিক আহমেদ সিদ্দিকীর এভিয়েশন খাতে দখলবাজির কিছু তথ্য উঠে এসেছে। অনুসন্ধানে জানা গেছে 2017 সালের 1 জানুয়ারি ব্যবসায়িক পার্টনার আলমগীরকে ব্যবহার করে বিএনপির ভাইস চেয়ারম্যান ও গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম এ মান্নানের ছেলে ব্যারিস্টার মঞ্জুরুল করিম রনির 40 কোটি টাকার প্রতিষ্ঠান অ্যাভালন এভিয়েশন দখল করে নেন তারিক সিদ্দিক। শুধু দখল করেই থেমে যাননি, প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ডজন খানেক নাশকতা ও বিস্ফোরকের পেন্ডিং মামলা দিয়ে দেশ ছাড়া করেন। কাউকে কাউকে থানায় ধরে নিয়ে সীমাহীন নির্যাতন করা হয়। ডিবি পরিচয়ে বাড়ি থেকে তুলে নিয়ে জেলে পাঠিয়েছেন। এখনও মামলার জালে ফেসে আছেন অ্যাভালন কর্তারা। এমন অন্তত 5 জনের সঙ্গে কথা বলেছে মানবজমিন। দখলের ঘটনার সবিস্তর বর্ণনা করেছেন ওই কর্মকর্তারা। 2, শাপলা চত্বরে গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনা ও এমপি মন্ত্রীরা ভয়াবহ তথ্য ফাঁস, গুলিতে নিহত 300-রও বেশি। ঢাকার মতিঝিল শাপলা চত্বরে 2013 সালের 5 মে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার মাস্টারমাইন্ড ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং। তার সরাসরি নির্দেশেই সেদিন গণহত্যার ছক তৈরি করেছিলেন তৎকালীন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ। গণহত্যা পরিকল্পনা চূড়ান্ত ও বাস্তবায়নে বেনজির আহমেদের সঙ্গে মুখ্য ভূমিকায় ছিলেন র্যাবের গোয়েন্দা শাখার তৎকালীন প্রধান লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসান এবং বিজিবির তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। এর সঙ্গে পুলিশ, র্যাব ও বিজিবির তৎকালীন উচ্চপদস্থ 1 ডজনের বেশি কর্মকর্তাও জড়িত ছিলেন। গণহত্যা পরিকল্পনা বাস্তবায়নে মতিঝিল এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে গভীর অন্ধকারের মধ্যে সমাবেশের 3 দিক ঘিরে ফেলে রাষ্ট্রীয় 3 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান চালায়। পুলিশের অপারেশন সিকিউর শাপলা, র্যাবের অপারেশন ফ্ল্যাশ আউট শাপলা এবং বিজিবির অপারেশন ক্যাপচার শাপলার নাম দিয়ে চলে অভিযান। ওই অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 7,500 সশস্ত্র সদস্য নিয়োজিত ছিল। যৌথ অভিযানে 1.5 লক্ষাধিক গোলাবারুদ ব্যবহৃত হয়। শাপলা চত্বর গণহত্যায় নিহতের সঠিক সংখ্যা কত তার হিসাব এখনো অজানা। তবে নৃশংস নিষ্ঠুর ওই ঘটনার অনুসন্ধান করতে গিয়ে বিভিন্ন সূত্রে জানা গেছে শহীদের সংখ্যা 300-এর বেশি। এর মধ্যে পুলিশের গোপন রিপোর্টে এ সংখ্যা 191 জন বলে একাধিক সূত্রে বলা হয়েছে। শাপলা চত্বর গণহত্যা নিয়ে মানবাধিকার সংগঠন অধিকার 2013 সালের 10 জন প্রথম অনুসন্ধানমূলক রিপোর্ট প্রকাশ করে। তাদের প্রাথমিক তথ্যানুসন্ধান রিপোর্টে গুলিবিদ্ধ হয়ে হত্যার শিকার 61। রাজধানী ঢাকায় আজ সকাল 9টায় জাতীয় প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস দেশের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামানকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে সাফ জানিয়ে দেন আইন যেন আরেকবার থেমে না যায়। মমতাজকে ফাঁসিতে ঝোলাতে হবে। আগামীকাল সূর্যোদয়ের আগেই সামরিক কাঠামোতে রদবদল হবে। এই নাটকীয় ঘোষণার পর দেশের রাজনীতিতে তৈরি হয়েছে তীব্র আলোড়ন। সোশ্যাল মিডিয়া, টেলিভিশন চ্যানেল, এমনকি কফি শপেও আজকের আলোচনার কেন্দ্রবিন্দু সাবেক এমপি মমতাজের ভাগ্য এবং সেনাপ্রধানের পরবর্তী পদক্ষেপ। সাবেক সংসদ মমতাজ
সাবেক সাংসদ মমতাজ বেগম এক সময়কার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের চতুর্থ কৌশলী মুখ, দুর্নীতি, অর্থ পাচার এবং 2023 সালের নভেম্বরে বোমা হামলায় মদতের অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই রাজনীতিককে নিয়ে বহুদিন ধরে বিতর্ক চলছে। যদিও মমতাজ নিজেকে নির্দোষ দাবি করে গেছেন, ট্রাইব্যুনালের মতে তিনি ছিলেন রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের পৃষ্ঠপোষক এবং নির্দেশদাতা। তবে তার ফাঁসি বিলম্বিত হচ্ছিল। এক অদৃশ্য জটিলতায় সেনাবাহিনীর একটি অংশ তাকে রাষ্ট্রীয় সম্পদ হিসেবে বিবেচনা করে পুনর্বাসনের পক্ষে যুক্তি দিচ্ছিল। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ভূমিকা এখানেই যথেষ্ট রহস্যজনক বলে অভিযোগ উঠেছে। প্রধান উপদেষ্টা আজকের বক্তৃতায় বারবার উঠে এসেছে নিরপেক্ষ বিচার, সামরিক প্রভাবমুক্ত শাসন ব্যবস্থা এবং নতুন প্রজন্মের জন্য উদাহরণ করার কথা। তার ভাষায়, আমরা আর পেছনে ফিরতে পারি না। বিচার হয়েছে, রায় হয়েছে, এবার তার বাস্তবায়ন চাই। আমি সেনাপ্রধানকে সতর্ক করে দিচ্ছি, 24 ঘন্টার মধ্যেই দায়িত্ব পালন করুন, নতুবা আপনাকেও আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তিনি আরও বলেন, দুর্নীতির শিখরে যদি কুঠোর না চালানো হয় তাহলে এ জাতি আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না। প্রধান উপদেষ্টা হুঁশিয়ারির ঘণ্টাখানেক পর সেনা সদর দপ্তর থেকে একটি সংক্ষিপ্ত প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, যেখানে বলা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সংবিধানের প্রতি সম্পূর্ণ অনুগত এবং সরকার ঘোষিত নির্দেশনা যথাযথভাবে বিবেচনাধীন রয়েছে। এই বিবৃতি বিশ্লেষকদের মতে যথেষ্ট অস্পষ্ট এবং ইঙ্গিতপূর্ণ। কেউ কেউ বলছেন সেনাপ্রধান সময় নিচ্ছেন অভ্যন্তরীণ মতবিরোধ সামাল দিতে, আবার কেউ বলছেন একটি অঘোষিত শক্তি কেন্দ্রীয় সিদ্ধান্তকে বাধাগ্রস্ত করতে চাইছে। ফেসবুক, টুইটার ও ইউটিউব প্ল্যাটফর্মে দেশজুড়ে লক্ষ লক্ষ মানুষ এই খবর নিয়ে আলোচনায় মেতেছে। অনেকে বলছেন এটা গণতন্ত্রের পরীক্ষা, আবার কেউ কেউ উদ্বেগ প্রকাশ করছেন এ যেন নতুন ধরনের সামরিক রাজনৈতিক সংঘাতের শুরু। জাতিসংঘের মুখপাত্র হেন্স মুলার আজ এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের বিচারিক কার্যক্রমের প্রতি আমরা গভীর নজর রাখি। মানবাধিকার এবং আইনের শাসন যেন ক্ষুণ্ণ না হয়, সেটাই আমাদের কাম্য। হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইতিমধ্যেই ফাঁসির পরিবর্তে নতুন শুনানির আহ্বান জানিয়েছে। তবে প্রধানমন্ত্রী পদে থাকা উপদেষ্টা পরিষদের নেতৃত্ব বলছে, বিচারের রায়কে যারা প্রশ্নবিদ্ধ করতে চায় তারা আসলে অপরাধীদের রক্ষা করতে চায়। এই মুহূর্তে জাতি যেন দারুণ এক সংবেদনশীল মোড়ে দাঁড়িয়ে। সেনাপ্রধান যদি প্রধান উপদেষ্টার নির্দেশ অমান্য করেন তবে কি হবে, কিভাবে প্রতিক্রিয়া জানাবে সরকার? গভীর রাতে এক সূত্রে জানা গেছে, ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। গোপনে ফাঁসি কার্যকরের প্রস্তুতি চলছে বলেও গুঞ্জন। মমতা ওয়াকারুজ্জামান এবং ডক্টর ইউনূস, এই তিন নাম এখন বাংলাদেশের রাজনীতির সবচেয়ে আলোচিত অধ্যায়কে চিনবে বিচার না ব্যতিক্রম। আগামী ভোরের আলো হয়তো নিয়ে আসবে এক নতুন ইতিহাস অথবা ছড়িয়ে দেবে অস্থিরতার দাবানল। 2. গভীর রাতে সেনাবাহিনীর ভয়ঙ্কর অভিযানে গ্রেপ্তার নিক্সন চৌধুরী। আজ রাতের সবচেয়ে চাঞ্চল্যকর এবং বিস্ময়কর সংবাদ, গভীর রাতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে গ্রেপ্তার হচ্ছেন সরকার দলীয় সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরী। দেশের রাজনীতিতে এক নতুন মোড় এনে দিল এই অভূতপূর্ব অভিযান। মাদারীপুরের শিবচরের দক্ষিণ কাঁঠালবাড়ি এলাকায়, যেখানে কিছুক্ষণ আগেই ঘটেছে দেশের রাজনৈতিক ইতিহাসে এক নাটকীয় ও ভয়ানক অভিযান। রাজ্যের 3:12 এলাকা ঘিরে ফেলে প্রায় 12টি সজোয়া যান এবং শতাধিক সশস্ত্র সেনা সদস্য, হেলিকপ্টার থেকেও নজরদারি চালানো হচ্ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। চোখের পলকে ঘিরে ফেলা হয় নিক্সন চৌধুরীর পারিবারিক বাড়ি।